জামায়াত আমির এবং এনসিপি আহ্বায়কের বাসায় তারেক রহমান দেশের স্বার্থে একসাথে কাজ করার অঙ্গীকার। সংসদের দক্ষিণ প্লাজায় এমপিদের শপথ, সার্ক নেতাদের আমন্ত্রণ, নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জল্পনা কল্পনা। নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে পর্যবেক্ষণ সংস্থা, অনিয়মের অভিযোগ জামায়াতের, কাল বিক্ষোভের ডাক। রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের, 18 ফেব্রুয়ারি থেকে থাকবে ছুটি। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে যাতে মৌলিক গুণগত পরিবর্তন আসে সে বিষয়ে কথা হয়েছে বলে জানানো হয় জামায়াতের পক্ষ থেকে। জামায়াত সরকারের অংশ হবে না বলেনও জানান তারা। তবে অন্যদিকে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে রাজনৈতিক বক্তব্য পৃথক হলেও বাংলাদেশ প্রশ্নে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে বিএনপি চেয়ারম্যানের সাথে। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। দেশের রাজনীতিতে সৌহার্দ্য আর সুন্দরের সূচনা হলো বিরোধী জোটের নেতাদের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে। দেশের রাজনীতি যখন কাদা ছোড়াছড়ি আর বিরোধী পক্ষের সাথে সংঘাত সংঘর্ষের, সেখানে এই সৌজন্য নতুন রাজনীতির পালে দিল নবলগ্নের হাওয়া। সন্ধ্যায় জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যান তারেক রহমান। সঙ্গে ছিলেন দলের মহাসচিবও। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর সৌজন্য আলোচনা হয় বেশ কিছু সময়। পরে এ নিয়ে বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ না করলেও জামায়াতের পক্ষ থেকে বলা হয় রাজনীতির গুণগত পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। মৌলিকভাবে আমরা এই আলোচনার একমত হয়েছি এবং নিজেদের ভিতরে মৌলিক কোনো ঝামেলা হলে আলোচনা ভিত্তিতে যাতে একটা পজিটিভ একটা সমাধান আসতে পারে সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, মানুষের সিকিউরিটি ইস্যুটা হচ্ছে সবচেয়ে বেশি। এ বিষয়ে যেন সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে। এরপরে ইকোনমির ব্যাপারে আমরা কথা বলেছি এবং বিশেষ করে জনগণের যে মৌলিক যে প্রয়োজনগুলো আছে, খাদ্য, বাসস্থান, এডুকেশন, এসব বিবেকীয় অগ্রাধিকার পদ্ধতিতে যেন সরকার কাজে করে। পরে তারেক রহমান যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বেইলি রোডের বাসায়। সেখানে বেশ কিছু সময় কথা হয় এনসিপি নেতাদের সাথে। তারেক রহমানকে জুলাই অভ্যুত্থানের কিছু ছবিও উপহার দেন নাহিদ ইসলাম। পরে এনসিপির পক্ষ থেকে জানানো হয় দেশ বিনির্মাণে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে, তবে বিএনপির মন্ত্রিসভায় যাওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা একত্রিত থেকে একসাথে আমরা বাংলাদেশের প্রশ্নে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারবো। সে ধরনের একটা পরিবেশ বাংলাদেশে অটুট থাকবে, সেটাই আমাদের প্রত্যাশার জায়গা। কৃষিক্ষেত্র, শিক্ষা, শিল্প, বাণিজ্য এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে আমরা কিভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে পলিসি ডায়ালগের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটিকে সামনের দিকে অগ্রসর করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হয়েছে। পলিটিক্যাল যে বিভিন্ন বিষয়বস্তুগুলো থাকে সেরকম কোনো বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। নির্বাচন পরবর্তী রাজনৈতিক সহিংসতার বিষয়েও তারেক রহমানকে অবহিত করেন এনসিপি নেতারা। সে বিষয়ে ইতিবাচক আশ্বাসও দেন বিএনপি চেয়ারম্যান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রথা ভেঙে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই স্থানে শপথ পড়ানো হবে মন্ত্রী পরিষদ সদস্যদেরও। মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন তা নিয়ে চলছে নীতি নির্ধারক পর্যায়ের পর্যালোচনা। নতুন সরকার গঠনের মধ্য দিয়ে নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে আশা বিএনপি নেতাদের। ইফতেখার রেজার রিপোর্ট। নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য জাতীয় সংসদ ভবন নতুনভাবে সাজানো হচ্ছে। ভবনের অভ্যন্তরে ধোয়া মোছার কাজ চলছে এবং সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। 2 দশক পর ক্ষমতার বাইরে থাকা বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে।
যার নেতৃত্বে আছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রের দেশের বিভিন্ন সংসদীয় আসনে জয়লাভ করা প্রার্থীরা রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করতে আসেন দলটির চেয়ারম্যানের সাথে। সাধারণ মানুষের জীবনযাত্রা যেন আরেকটু সহজ হয় সেই ব্যবস্থা আপনি নেবেন আমি শিওর। এই যে বিভিন্ন পেশা এবং অনেক সিনিয়র অনেক জুনিয়র এরা আসছে, তো এই পার্লামেন্ট তো আমি মনে করি প্রাণবদ্ধ পার্লামেন্ট হবে। আমাদের যে সরকার গঠিত হচ্ছে এই সরকারের অধীনে এই বাংলাদেশ সুন্দরভাবে সুচারুভাবে চলবে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি সাংবাদিকদের বলেন, শপথ গ্রহণ হলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে। সামনে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই বাংলাদেশের মানুষের পাশেই আমাদেরকে দায়িত্বটুকু গ্রহণ করতে হবে এবং কঠিন দায়িত্বটুকু পালন করতে হবে। যথেষ্ট পরিমাণ সম্মান এবং মর্যাদার পাশেই আমরা যেন এই দায়িত্বটুকু পালন করতে পারি। ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় সবাই মিলে কাজ করবে বলেও আশা নেতাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে জানা নেই তার। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আর এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি। বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় হাইকমিশন জানায়, ওই দিন ভারতে এআই সামিট থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে যেতে পারছেন না। এ কারণে প্রধানমন্ত্রী মোদীর পরিবর্তে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়া যেমন এখন ক্ষণ গণনা মাত্র, তেমনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন কারা তা নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা। রাজনৈতিক অঙ্গনে কৌতূহলও রয়েছে ব্যাপক। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিজ্ঞ এবং তরুণ নেতৃত্বের হাতেই তারেক রহমান তুলে দেবেন মন্ত্রিত্বের চাবি। এমনকি বিএনপি জোটে নির্বাচন করেও যারা বিজয়ী হতে পারেননি তারাও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হতে পারবেন। তবে সব মিলিয়ে কেমন হতে পারে আগামীর মন্ত্রিসভা, জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলীয় প্রধান তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন। এখন দলীয় অন্দরমহল ও রাজনৈতিক মহলে মূল আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কাদের নাম থাকছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিএনপির নীতি নির্ধারকরা এখন ব্যস্ত তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিতে। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, অভিজ্ঞ ও দক্ষ তারুণ্যের মিশ্রণে এবারের মন্ত্রিসভা গঠিত হবে। জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নাম আলোচনায় রয়েছে। মন্ত্রিসভার আলোচনায় আছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর নামও। বয়োজ্যেষ্ঠ অনেক নেতাকে মন্ত্রিসভায় নাও দেখা যেতে পারে। পুরো দেশ ও বিভিন্ন ধর্মাবলম্বীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ও বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থকে মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে জানা গেছে। এই নির্বাচনে
মিত্র দলের 7 জন নেতা নিজ দল ছেড়ে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তাদের মধ্যে শাহাদাত হোসেন সেলিম ও ববি হাজ্জাজ জয়ী হয়েছেন। তাদের নামও রয়েছে আলোচনায়। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার কথা শোনা যাচ্ছে। এছাড়া নির্বাচন করেননি কিন্তু দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদের 2 জন নেতাকে মন্ত্রিসভায় রাখার কথাও শোনা যাচ্ছে। সংখ্যালঘু ও অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে থেকেও মন্ত্রিসভায় একাধিক জনকে রাখা হবে। এক্ষেত্রে একজন প্রবীণ নেতা এবং পার্বত্য এলাকার একজন নেতার নামও আলোচনায় রয়েছে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ছোট কিছু ত্রুটি ছাড়া এবারে নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। এক প্রশ্নের জবাবে সংস্থাটি বলছে, বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রাজনীতির মাঠে ফিরতে হবে আওয়ামী লীগকে। একই দিনে অন্য আরেকটি সংবাদ সম্মেলনে দেশের 4 পর্যবেক্ষণ সংস্থা বলছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতিতে নির্বাচন ছিল গ্রহণযোগ্য। নাজিবুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ আর তার গ্রহণযোগ্যতা কেমন ছিল তা জানাতে রবিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন করেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। পর্যবেক্ষক দলের সদস্যরা বলছেন, ভোটার উপস্থিতির হার আশাব্যঞ্জক, তবে 70 থেকে 80% উপস্থিতির ধারণা ছিল তাদের। বড় কোনো সংঘাত ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ ছিল বলেও পর্যবেক্ষণ দেন তারা। কথা বলেছেন পতিত আওয়ামী লীগের ফেরা নিয়েও। আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে বলতে গেলে একটি কার্যকর অন্তর্বর্তীকালীন ন্যায় বিচার প্রক্রিয়া অত্যন্ত জরুরি। গণতান্ত্রিক স্থিতিশীলতা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে এই ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা আশা করি নতুন সরকার এ বিষয়ে সুস্পষ্ট ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া আমি ব্যক্তিগতভাবে বহু ভোটারের সঙ্গে সাক্ষাৎ করেছি যারা জীবনে প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য অংশ শান্তিপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথমবার অংশগ্রহণ করেছে। পৃথক আরেকটি যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করেন দেশীয় 4টি সংস্থা। নির্বাচনে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের পর্যবেক্ষণ সহ ভোটের দিনের পরিবেশ নিয়ে মত দেন তারা। জানান, সংখ্যালঘুদের উপস্থিতি ছিল সন্তোষজনক, তবে নির্বাচনের দিন 22টি আসনে 45টি সহিংসতার তথ্য দেন তারা। এই সহিংসতার ফলে আমরা জানি যে প্রাণঘাতী সহিংসতা সবচেয়ে বেশি, তো প্রাণহানির ব্যাপার আমরা দেখছি যে এখানে সম্পদ নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে কিনা। তো আমাদের সুনির্দিষ্ট অনেকগুলো সূচক আছে। জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু ভোট কেন্দ্রে পর্যবেক্ষকদের দায়িত্ব পালনে বাধা দেয়া হয়েছে বলেও অভিযোগ তাদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 32টি আসনে ভোট জালিয়াতি এবং অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনে জমা দিয়েছে 11 দলীয় জোটের একটি প্রতিনিধি দল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান তারা। পরে নির্বাচন কমিশন সচিবের সাথে প্রায় 1.5 ঘণ্টার সংলাপ শেষে ভোট কেন্দ্রে ফলাফলের সাথে ঘোষিত ফলাফলের অস্বাভাবিক পার্থক্য দেখা গেছে বলে জানান 11 দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ও জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, ফলাফল শিটেও অনেক ঘষা মাজার চিত্র দেখা গেছে। অভিযোগ আমলে নিয়ে শিগগিরই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করেন তিনি। অনিয়ম ও সহিংসতার প্রতিবাদে কাল ঢাকায় বায়তুল মোকাররমে প্রতিবাদ সভা করা হবে বলে তিনি জানান। আমরা তালিকা জমা দিয়েছি, কমিশনের কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক। আমাদের কমপ্লেন আমরা দিয়ে গেলাম, আইনের দরজা খোলা আছে, ওনারাও বলেছেন আমরাও আইনের প্রক্রিয়ার মধ্যে যাব। 16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বায়তুল মোকাররম উত্তর গেট থেকেই আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংস্কারের ওপর যে গণভোট হয়েছে তার পুরোটাই মানতে হবে। সরকারি দল যদি ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে তাহলে তার দলের সহযোগিতা থাকবে। দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখলা ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি আরও বলেন, সমাজকে দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। বিচার বিভাগে এমন মানুষ পাওয়া দরকার যে নিজের স্বার্থ দেখবে না, 18 কোটি মানুষের স্বার্থ দেখবে। কোনো নেতাকে ঋণ খেলাপি হওয়া যাবে না।
পৃথক দুটি দুর্ঘটনায় 2 জামায়াত কর্মী নিহতের ঘটনায় তাদের স্বজনদের সমবেদনা জানাতে কিশোরগঞ্জে যান জামায়াতের আমির। স্বাধীন বিচার বিভাগ চাই, কারো উপর সামান্য কোনো অবিচার হলেই আমরা কিন্তু প্রতিবাদ করি। সংস্কারের যে প্রস্তাবের উপরে গণভোট হয়েছে এটা পুরাটাই মানতে হবে, এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই। সরকারি দল যদি ইতিবাচকভাবে তারা কার্যক্রম করেন আমাদের সহযোগিতা তারা পাবেন নিশ্চয়, কিন্তু জনস্বার্থ যদি বিঘ্নিত হয় তাহলে তো আমরা জনগণের পক্ষেই আমরা অবস্থান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 290 আসনের বিপরীতে বিএনপি পেয়েছে 49.97% ভোট, আর জামাত ইসলামী 227 আসনের বিপরীতে পেয়েছে 31.76% ভোট। বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের এই হার সাংবাদিকদের জানায় নির্বাচন কমিশন। ভোটের হারে তৃতীয় অবস্থানে আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, 32 আসনে প্রার্থী দিয়েছে, তারা পেয়েছে 3.05% ভোট। গেল 3 সংসদে বিরোধী দলে থাকা জাতীয় পার্টি 199 আসনে প্রার্থী দিয়ে ভোট পেয়েছে 0.89%। ইসলামী আন্দোলন বাংলাদেশ 257 আসনে বিপরীতে পেয়েছে 2.70%। বাংলাদেশ খেলাফত মজলিস 34টি আসনের বিপরীতে পেয়েছে 2.09%। এছাড়া নির্বাচনে অংশ নেওয়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলন, বাসদ, মার্ক্সবাদী, গণফোরাম ও নাগরিক ঐক্য সহ বাকি দলগুলোর প্রাপ্ত ভোটের হার 1%-এর নিচে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপিকে অভিনন্দন ও সহযোগিতার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, তবে কারা কারা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের বিদেশে যাওয়ার বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন উপদেষ্টা। নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে 61তম ও শেষ এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেস সচিব জানান, সুষ্ঠু নির্বাচনে পুলিশ তাদের ভূমিকা পালন করতে পারবে কিনা এ নিয়ে জনমনের শঙ্কা ছিল, কিন্তু নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। সরকার দেশের আইন শৃঙ্খলার উন্নতি, বৈদেশিক চুক্তিসহ দায়িত্ব পালনকালে 90% সফল বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমান নির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাদের পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, প্রকৃতপক্ষে ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির কথা জানান। তবে নির্বাচন আসন্ন হওয়ায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালনে সম্মত হন। তাই বিষয়টি নিয়ে অহেতুক অনুমান নির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে ওই বিবৃতিতে। আসন্ন রমজান মাসে 18 ফেব্রুয়ারি থেকে সরকারি, বেসরকারি, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। গত 5 জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধারাবাহিক ধর্মীয় ছুটির কারণে টানা 5 দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার খুলছে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ দেশের
শিক্ষা প্রতিষ্ঠান। আর রমজান উপলক্ষে ৮ মার্চ থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ থাকার কথা ছিল। দিনাজপুর জেলা আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগ নেতাদের স্লোগান দেয়া এবং অফিসে অবস্থান করার প্রতিবাদে জুলাই যোদ্ধারা আওয়ামী লীগ অফিসে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এ সময় জুলাই যোদ্ধারা বলেন, এখনও শহীদদের রক্তের দাগ শুকায়নি। বিচারের আগে ফ্যাসিস্টদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। এর আগে সকালে দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বারান্দায় একজন নারী নেত্রীসহ বেশ কয়েকজন দলীয় স্লোগান দিয়ে ভাঙচুর হওয়া অফিসে প্রবেশ করে। এ সময় তারা মোবাইল দিয়ে ভিডিও করেন এবং ফেসবুকে আপলোড করেন। ফেসবুকে আপলোড দেওয়া ভিডিওটি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়। সন্ধ্যায় জুলাই যোদ্ধারা আওয়ামী লীগ অফিসে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম মালেক সিলেট ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়। তার পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। এ সময় যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক KR জসিমের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন হানিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ হানিফ সহ যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন অঙ্গ দলের নেতাকর্মীরা। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোট কেন্দ্রে জন্ম নেওয়া কন্যা শিশুটির নাম রাখা হয়েছে বেগম খালেদা জিয়া। এ নিয়ে এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। বিকেলে শিশুটিকে দেখতে যান জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশিদ শিশু ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুর জন্ম সনদ, নগদ অর্থ, পোশাক, ফলমূল ও মিষ্টি দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান শরীফুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন। প্রসব বেদনা শুরু হলে তিনি কেন্দ্রেই স্বাভাবিক সন্তান প্রসব করেন। শিশু ও মা সুস্থ আছেন। অনেক সাধনা, 17 বছর পর নির্বাচন আসছে এবং খালেদাকে আমরা সবাই ভালোবাসি, দলের নেত্রী। সেই উপলক্ষে আমি এবং আমার পরিবারের সবাই মিলে নামটা রাখা হয়েছে বেগম খালেদা। সত্যিকার অর্থে এটি একটি ইতিহাস। এই উপজেলা প্রশাসন যতদিন থাকবে ততদিন যেই আসুক তারা এখানকার উপজেলা নির্বাহী অফিসার এবং সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক তার খোঁজ খবর রাখবেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজানে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে বেড়েছে আমদানি। নিত্যপণ্যের পাশাপাশি খেজুর, ছোলা, ডাল ও বিভিন্ন ধরনের ফলের আমদানি বাড়ছে। ফলে এ বছর বাজার স্থিতিশীল থাকার পাশাপাশি কিছু পণ্যের দাম কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে এনামুল হকের ক্যামেরায় শামসুল হক হায়দরের রিপোর্ট। আসন্ন রমজানকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে চট্টগ্রাম বন্দরের। 2 মাস আগে আমদানি করা ছোলা, খেজুর, ডাল, বিভিন্ন ধরনের ফলমূল এরই মধ্যে বন্দরে ভিড়তে শুরু করেছে। আমদানিকারকদের তথ্য বলছে 2024-25 অর্থ বছরের চেয়ে বিগত 8 মাসেই আমদানি বেশি। ফলে এই রমজানে খেজুর, ছোলা কিংবা ফল ফলাদির পর্যাপ্ত সরবরাহ থাকবে। এছাড়াও ভোগ্যপণ্যের আমদানি অব্যাহত থাকায় রমজানের বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খেজুর নিয়ে আমাদের কোনো ধরনের ক্রাইসিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি আমি যদি অন্যান্য ভোগ্যপণ্যের কথা বলি, যেমন ছোলা আমদানির ক্ষেত্রে আমাদের যে চাহিদা সেটা ছিল গত বছর আমাদের 2,26,000 মেট্রিক টন। ইতিমধ্যে আমাদের 2,10,000 মেট্রিক টন আমদানি হয়ে গেছে, যেটা আমাদের অলরেডি চলে আসছে এবং আমাদের ডেলিভার হয়ে গেছে। সুতরাং আমি মনে করি যে সেটা ক্রাইসিস হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে দেশের ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে রোজায় চাহিদা বেশি এমন পণ্যের মজুদ সন্তোষজনক। পাশাপাশি খেজুর, ডাল, ছোলার মতো পণ্য পর্যাপ্ত আমদানি হওয়ায় এরই মধ্যে এসব পণ্যের কোনোটির দাম কমতে শুরু করেছে। পর্যাপ্ত পরিমাণ আমদানি হওয়ার কারণে বাজারে পর্যাপ্ত পরিমাণ মাল আছে এবং কাস্টমারের চাহিদা মোতাবেক আমরা মাল দিতে পারতেছি এবং আমার মনে হয় এখানে রমজান মাসের মধ্যে কোনো মালের সংকট হবে না। রমজানের যে পণ্য সেটি বাড়ার কোনো সম্ভাবনা দেখছি না, যেহেতু আমাদের চাহিদার থেকেও বেশি অতিরিক্ত পণ্য আমদানি হয়েছে এবং সরবরাহ ভালো আছে। ইনশাল্লাহ চাহিদাও আছে, যথেষ্ট পরিমাণে সরবরাহ আছে আর দামও স্থিতিশীল আছে, কোনো সমস্যা নেই রমজান উপলক্ষে।
রমজানকে সামনে রেখে চলমান পণ্য আমদানি যাতে ব্যাহত না হয় এবং খুচরা ব্যবসায়ীরা যেন অযৌক্তিক কারণে দাম বাড়াতে না পারে সেদিকে সরকারের নজরদারির আহ্বান ভোক্তা সাধারণের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।